সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। ইরানের বুকে প্রতিশোধের আগুন, ইসরায়েলে হামলা চালাতে খামেনির নির্দেশ। এরপরেই জানিয়ে দিব ঠান্ডা যুদ্ধের মধ্যেই বন্দি বিনিময় করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব কোটা নিয়ে ভারতের আদালতে ঐতিহাসিক রায় ঘোষণা। আর সর্বশেষ জানিয়ে দিব হামাসে হানিয়ার উত্তরসূরি কে হচ্ছেন। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। ইরানের বুকে প্রতিশোধের আগুন, ইসরায়েলে হামলা চালাতে খামেনির নির্দেশ। ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি। হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পাল্টা জবাব দিতে এই নির্দেশনা দেন তিনি। হামাস নেতা হত্যাকাণ্ডের পর জরুরি ভিত্তিতে নিজ বাসভবনে নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা ক্ষোভ জানিয়ে বলেন, ইরানে অবস্থানকালে ইসমাইল হানিয়ার উপর হামলা চালানো হয়, তাই ইসরায়েলে পাল্টা অভিযান চালানোটা তেহরানের দায়িত্বের মধ্যে পড়ে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যে কোনো সময় ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালাতে পারে ইরান। ইসমাইল হানিয়া ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন। গত মঙ্গলবার তেহরানে এই অনুষ্ঠান হয়। তার পরদিন তেহরানে তার আবাসস্থলেই তিনি নিহত হন। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে ইরানের সরকারি সব দপ্তরগুলো। কর্মকর্তারা বেশ ভীত বলেও জানা গেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে দেশটির নিরাপত্তা নিয়ে। এদিকে ঠান্ডা যুদ্ধের মধ্যেই বন্দি বিনিময় করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মস্কো ও পশ্চিমাদের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভাভ গার্সকোভিচ এবং সাবেক মার্কিন কর্মকর্তা মেরিন পল হুইলিনকে ছেড়ে দিয়েছে রাশিয়া। তুর্কি সরকার এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার 1 আগস্ট আল জাজিরাকে এক সূত্র বলছে, তুরস্কের মধ্যস্থতায় এই বিনিময় হয়েছে। বন্দি বিনিময়ের মধ্যে 7 দেশের 24 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং 2 জন শিশুও রয়েছে। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT সহযোগিতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বন্দি বিনিময় হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য জানায়। বিবৃতিতে সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তুরস্কের সহযোগিতায় 2 দেশের মধ্যে বন্দি বিনিময়ের ঘটনা এক মাইলফলক দৃষ্টান্ত। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকেও সাংবাদিক ইভাভ গার্সকোভিচের মুক্তির বিষয়ে কিছু জানানো হয়নি। গুপ্তচর ভিত্তিক অভিযোগে 2023 সালে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক গার্সকোভিচকে গ্রেফতার করা হয়। অন্যদিকে হুইলিয়ানকে 2022 সালে আটক করে রাশিয়া। পরবর্তীতে তার বিরুদ্ধে গুপ্তচর ভিত্তিক অভিযোগ এনে 16 বছরের কারাদণ্ড দেয় মস্কো। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের দুজনকেই ভুলভাবে আটক করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দি বিনিময়ের অংশ হিসেবে রাশিয়ার একটি সামরিক বিমান অস্কারাকে পৌঁছেছে। এর আগে 2022 সালের ডিসেম্বরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় হয়। ওই সময়ে আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গিনারকে 10 মাসের কারাদণ্ডের পর ছেড়ে দেয় মস্কো। এই খেলোয়াড়ের পরিবর্তে রাশিয়া তাদের অস্ত্র ব্যবসায়ী ডিলার ভিক্টর বটকে ছাড়িয়ে নেয়। আর 2022 সালে রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর এক প্রকার ঠান্ডা যুদ্ধ চলছে। এর মধ্যেই এমন বন্দি বিনিময়ের ঘটনাকে বিভিন্নভাবে দেখছে বিশ্লেষকরা। এদিকে কোটা নিয়ে ভারতের আদালতে ঐতিহাসিক এক রায় ঘোষণা। সরকারি চাকুরিতে, শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকুরিতে তাফসিলি জাতি জনজাতিদের SC/STর মধ্যে একাংশকে চিহ্নিত করে আলাদা করে কোটার সুযোগ দেওয়া যেতে পারে বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার 1 আগস্ট শীর্ষ আদালত জানিয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের সরকারের। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, উপশ্রেণী চিহ্নিতকরণের বিষয়টি ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত সমতার নীতি লঙ্ঘন করছে না। তবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই রায়ের ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছায়নি। 6 জন বিচারপতি তাফসিলি জাতি জনজাতির মধ্যে অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে কোটার মধ্যে কোটার সুবিধা দেওয়ার ছাড়পত্র দিলেও বিচারপতি বেলা ত্রিবেদী ভিন্নমত প্রকাশ করেছে। 2005 সালে শীর্ষ আদালত এক রায়ে বলেছিল, তফসিলি জাতি জনজাতির মধ্যে শ্রেণী বিভাজনের খতিয়ার কোনো রাজ্যের সরকারের নেই। কিন্তু বৃহস্পতিবার প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ সেই রায় খারিজ করে দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে এই মামলায় কেন্দ্রীয় সরকারের তরফেও SC/STর মধ্যে তুলনামূলকভাবে পিছিয়ে পড়া অংশকে আলাদাভাবে চিহ্নিত করে বিশেষ কোটা সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছিল। প্রসঙ্গত, তাফসিলি জাতি জনজাতি এমনকি ওবিসিদের মধ্যেও অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাদের জন্য SC/ST কোটার মধ্যে পৃথক কোটার ব্যবস্থা চালু রয়েছে কয়েকটি রাজ্যে। বিহারে 1.5 দশকেরও বেশি সময় আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার ও ওবিসি এবং দলিতদের SCর মধ্যে তুলনামূলকভাবে বেশি পিছিয়ে পড়া অংশকে অতি অনগ্রসর এবং মহাদলিত হিসেবে চিহ্নিত করে পৃথক কোটার সুবিধার ব্যবস্থা করেছিল।
এদিকে হামাসে হানিয়ার উত্তরসূরি কে হচ্ছেন? হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বিমান হামলায় গত বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন। এরপর থেকে হানিয়ার উত্তরাধিকার কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। তালিকায় যে কয়েকটি ব্যক্তির নাম উপরের দিকে রয়েছে, খালেদ মেশাল তাদের অন্যতম। ৬৮ বছর বয়সী খালেদ ১৯৫৬ সালে পশ্চিম তীরের সিলওয়াদে জন্মগ্রহণ করেন। বাবা আবদাল কাদির মেশাল পেশায় ছিলেন একজন কৃষক। খালেদ স্থানীয় একটি স্কুলে পঞ্চম গ্রেড পর্যন্ত পড়ালেখা করেন। ১৯৫৭ সালে খালেদের বাবা কৃষিকাজের জন্য কুয়েতে চলে যান। পাশাপাশি তিনি সেখানে ইমামতিও করেন। ১৯৬৭ সালে ৬ দিনে আরব ইসরায়েল যুদ্ধের পর পরিবারের সঙ্গে খালেদও কুয়েতে পাড়ি জমান। ১৯৭৮ সালে খালেদ কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক করেন। ১৯৭০-এর দশকের প্রথম দিকে কুয়েতের বিখ্যাত আব্দুল আল সালিম স্কুলে পড়ার সময় খালেদ মুসলিম ব্রাদারহুডের সংস্পর্শে আসেন। পরে কুয়েত বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতির সঙ্গে তার সম্পর্ক আরো গভীর হয়। স্নাতক শেষে স্কুলে শিক্ষকতা শুরু করেন খালেদ। ১৯৮৪ সাল পর্যন্ত তিনি কুয়েতের বিভিন্ন স্কুলে পদার্থবিজ্ঞান পড়ান। ১৯৮৩ সালে ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে একটি আরব দেশে রুদ্ধদ্বার একটি আন্তর্জাতিক বৈঠক করে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন পিএলও। এতে পশ্চিম তীর গাজা ও বিভিন্ন আরব দেশের ফিলিস্তিনি শরণার্থীদের প্রতিনিধিরা যোগ দেন। সম্মেলনটি হামাসের প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে বলেও ধরা হয়। খালেদও ওই সম্মেলনে অংশ নিয়েছিলেন। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হয়। খালেদ হামাসের প্রতিষ্ঠাতা সদস্য নন, তবে তিনি হামাসের পলিট ব্যুরোর শুরুর দিকের সদস্য। ১৯৯৬ সালে তিনি হামাসের পলিট ব্যুরোর চেয়ারম্যানে নির্বাচিত হন। পরের বছর ১৯৯৭ সালে জর্ডানের রাজধানী আম্মানে খালেদকে হত্যার চেষ্টা করে ইসরায়েল। মোসাদের ২ এজেন্ট ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে হত্যার চেষ্টা করেছিল। ১৯৯৭ সালে ২৫ সেপ্টেম্বর আম্মানে অবস্থিত হামাসের কার্যালয়ে ঢোকার সময় ২ এজেন্ট একজন পেছন থেকে এসে খালেদের বাঁ কানের পাশে ইনজেকশন পুশ করে। এতে তিনি কোমায় চলে গিয়েছিলেন। অবশ্য তখন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন তিনি। তখন বেনিয়ামিন নেতানিয়াহু নিজের প্রথম মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তিনি খালেদকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। খালেদকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা করার প্রতিক্রিয়ায় জর্ডানের তৎকালীন বাদশাহ হোসাইন তীব্র প্রতিক্রিয়া দেখান। খালেদের চিকিৎসার জন্য তিনি দ্রুত প্রতিষেধক পাঠাতে নেতানিয়াহুর প্রতি অনুরোধ করেন। অন্যথায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার হুমকি দেন তিনি। এরপর ইসরায়েল প্রতিষেধক পাঠিয়েছিল। হামাসের নেতা শেখ আহমেদ ইয়াসিনকে মুক্তি দিতে সম্মত হয়েছিল। ওদিকে খালেদের দেহরক্ষীরা ইসরায়েলি এজেন্টদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল। এই ব্যর্থ হত্যা চেষ্টার পর খালেদের নাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি লাভের ৭ বছরের মাথায় ২০০৪ সালের মার্চে ইসরায়েলের গুপ্ত হত্যায় গাজায় নিহত হন হামাসের বৃদ্ধ নেতা শেখ ইয়াসিন। পরের মাসে তার উত্তরসূরি আব্দুল আজিজ আল রান্তিসিওকে হত্যা করে ইসরায়েলের এজেন্টরা। এরপর হামাসের সর্বাধিক নেতৃত্ব যায় খালেদের হাতে। গত ৭ অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর খালেদ বলেছিলেন, ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি এখন আবার বিশ্বমঞ্চের কেন্দ্রে চলে এসেছে। চলমান যুদ্ধে হামাসকে সহায়তা দিতে আরব দেশ ও বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন খালেদ। হানিয়ার মৃত্যুর পর তাই তো খালেদ এখন সবচেয়ে বেশি এগিয়ে আছেন হামাস নেতা হওয়ার দৌড়ে।